আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সাধারণ গণিতের তোমাদের প্রথম চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছি, আজকের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই প্রথম চ্যাপ্টারের অর্থাৎ বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, বাস্তব সংখ্যার বেসিক ধারণা দিয়েছি, বেসিক আলোচনা করেছি। তারপরে দুইটা অঙ্ক করেছি, অমূলদ সংখ্যা কিভাবে, রুট 29 কিভাবে অমূলদ সংখ্যা সেটার প্রমাণ দেখাইছি। দুইটা সংখ্যার মাঝে একটা মূলদ একটা অমূলদ বা দুইটা অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখাইছি। আজকে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আজকে আমরা আরো কিছু অঙ্ক করব। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। কথা বাড়াবো না, চলে যাব এখন আমাদের আজকের তৃতীয় ক্লাসে। আজকে বাস্তব সংখ্যার তৃতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা 10-এর ক পর্যন্ত করতে বলেছি, 10-এর ক পর্যন্ত করেছিলাম। এবার খ তোমরা নিজেরা করার কথা, অনেকেই করতে পারছো কিনা। আমরা 10-এর খ থেকে আজকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 10-এর ক পর্যন্ত করেছিলাম। যারা ভিডিওটা দেখো নাই, ডিসক্রিপশন বক্সে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবা। খ নম্বর একই রকম দেখো, 1/√2 এবং √2 এর মধ্যে একটি অমূলদ এবং একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা 1/√2 আর একটা আছে √2। এই সংখ্যা দুইটার মাঝে একটা মূলদ সংখ্যা বের করতে বলছে আর একটা অমূলদ সংখ্যা বের করতে বলছে। তোমরা অবশ্যই জানো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি। এটা আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে করেছিলাম। প্রথম চ্যাপ্টারের ভিডিওটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যদি না দেখে থাকো আগে দেখে নিবে। মূলদ সংখ্যা হলো, তারপর আমি আরেকবার একটু বলে দিই, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা হলো মূলদ। আর যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা অমূলদ। যে সকল, এইখানে আর একটু মনে রাখবো অবজেক্টিভের জন্য, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় এরকম কোনো সংখ্যার উপর রুট থাকলে সেটা অমূলদ সংখ্যা। যেমন 2কে বর্গমূল করা যায় না, এটা পূর্ণবর্গ সংখ্যা না। এটার উপর রুট দিলে √2 এটা অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √6 অমূলদ সংখ্যা, কিন্তু √9 অমূলদ না। √9 বর্গমূল করলে 3 হয়। তাহলে আমরা চলে যাই অঙ্কে, দেখি। আমরা এটা তোমরা ক্যালকুলেটারে দিয়ে হিসাব করে নিব। 1/√2 মান হলো 0.7071, আরও অনেক আছে, ডট 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 দিতে পারো, এবং √2 1.41416 ডট 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 ডট। এখানে আমি 4 সংখ্যা পর্যন্ত লিখছি, তোমরা পুরোটা লিখতে পারো ডট ডট দিয়া। এখন আমরা যে কোনো একটা মূলদ সংখ্যা ধরে নিব। মূলদ সংখ্যা কোনগুলো? যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা অবশ্যই 0.70 এটার চেয়ে ছোট হবে, আর এটার চেয়ে বড় হবে, আর 1.414 এটার চেয়ে ছোট হবে। তাহলে আমরা যদি 1.4 ধরি, অর্থাৎ 7/5 নিতে পারি, এটা একটা ভগ্নাংশ, তাহলে 7/5 এটা 1.4 আসে। তাহলে 1.4 এই 1.414 এর চেয়ে ছোট, কিন্তু 0.7 এর চেয়ে বড়। আর একটা সংখ্যা নিব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তোমরা আগের অঙ্কটায় দেখবা কিভাবে লিখছি, 0.40400 দেখো একটা করে শূন্য বাড়াই দিছি। এটা অসংখ্য রেজাল্ট হতে পারে, আমি 4 দিছি, তোমরা 2 দিতে পারো, 1 দিতে পারো, এটা দিলেই হলো তোমাদের। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি, যদি এখানে a এবং b এই দুইটা সংখ্যা অবশ্যই 1/√2 এর চেয়ে বড় এবং √2 এর চেয়ে ছোট, সেটাই লিখছি স্পষ্টত। a ও b উভয় বাস্তব সংখ্যা এবং উভয় 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। তাহলে আমাদের কি বলছে, এই দুইটা সংখ্যার মাঝে 1/√2 এবং √2 এর মাঝে, তোমাকে যদি বলে 7 আর 8 এর মাঝে একটা সংখ্যা বলো, তুমি কি বলবা? 7.5, 7.1, 7.2, এরকম যে কোনো একটা বলতে পারো। 7.01 থেকে 0.7.999 পর্যন্ত, অর্থাৎ 7 এর চেয়ে একটু বড়, 7 এর চেয়ে বড় হবে, 8 এর চেয়ে ছোট হবে।
তাহলে এখানে বলছে 1/√2 আর √2 এর মাঝে, তাহলে 1/√2 চেয়ে একটু বড় হবে আর √2 চেয়ে ছোট হবে। তাহলে এই দুইটা সংখ্যা 1/√2 এর অপেক্ষা ছোট এবং √2 অপেক্ষা, এই 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট। তাহলে আমরা লিখতে পারি 0.7071 লেস দ্যান 1.4 লেস দ্যান 1.4142, একই রকম লিখতে পারি, এটাও এই একই রকম 0.7071 লেস দ্যান 1.40, এই যে ডট ডট এটা লেস দ্যান 1.4142। আচ্ছা, এখন দেখো এখানে এ কে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা প্রথমেই দেখছি 7/5 ছিল এ, আর বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। দেখো এই বি যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটাকে ভগ্নাংশকে প্রকাশ করা যায় না। আমরা জানি কি দশমিকের পর যে কটা সংখ্যা থাকে সেই সংখ্যা সে কটা শূন্য, কিন্তু এখানে আছে কি কয়টা সংখ্যা আছে জানি না, তাহলে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এখন 0.7071 এবং 1.4142 এর মাঝে এ ও বি অবস্থিত। তার মানে কি, এই যে যেহেতু এটা 0.70 চেয়ে বড় আর 1.41 এর চেয়ে ছোট, তাহলে এই সংখ্যা দুইটা কি হবে, এই দুইটার মাঝে অবস্থিত। এবং এ মূলদ সংখ্যা, বি হলো অমূলদ সংখ্যা। এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এই মূলদ সংখ্যা, আর বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেজন্য এ হলো মূলদ সংখ্যা, আর বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই বি হলো অমূলদ সংখ্যা। তাহলে আমরা দুইটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। শর্তমতে এ মূলদ সংখ্যা এবং বি অমূলদ সংখ্যা, যা 0.70 এবং এত এর মাঝে অবস্থিত, অর্থাৎ 1/√2 এবং √2 এর মাঝে অবস্থিত। তাহলে নির্ণয়ে মূলদ সংখ্যা পাইলাম এইটা, অমূলদ সংখ্যা পাইলাম এইটা। হয়ে গেল, আমাদের একটা মূলদ একটা অমূলদ বের করতে বলছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্টসে জানাই দিবা, আমি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এরপর দেখো 11 নম্বর অঙ্কটা একটু দেখো ভিন্ন। প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ বর্গ সংখ্যা একটি বিজোড় সংখ্যা। আর একটা আছে প্রমাণ করো দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। বিজোড় সংখ্যা কোনগুলা? 1, 3, 5, 7 এগুলা। এখন বলছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। বিজোড় পূর্ণ কোনটা? পূর্ণ সংখ্যা যেগুলো বিজোড়, 1, 3, 5, 7, 9, এইটার বর্গ, মনে করো 3 বর্গ 9, তাহলে 9 একটি বিজোড় সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। আবার 11 বর্গ হলো 121 বিজোড় সংখ্যা, তাহলে এটার মধ্যে প্রমাণ করতে হবে বিজোড় সংখ্যার পূর্ণ বর্গ একটা বিজোড় সংখ্যা। আর খ নম্বরে বলছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক সংখ্যা কোনগুলো? তোমাকে যদি বলা হয় ক্রমিক সংখ্যা, তাহলে কি কি? পরপর যে সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হলো ক্রমিক সংখ্যা। এখানে বলছে ক্রমিক জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা পরপর যে জোড় সংখ্যা, দুইটি ক্রমিক জোড় সংখ্যা হতে পারে 2, 4, 2, 4, হতে পারে 4, 6, 6, 8, পরপর দুইটা জোড় সংখ্যা হলো ক্রমিক জোড় সংখ্যা। যদি ক্রমিক বিজোড় সংখ্যা বলে, তাহলে পরপর দুইটা বিজোড় সংখ্যা, যেমন 3, 5, দুইটা পরপর ক্রমিক বিজোড়, এই পরপর দুইটা বিজোড় সংখ্যা, এই দুইটা হলো ক্রমিক বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা একটা করি, 1 নম্বরটা দেখি, ক নম্বরটা দেখি। প্রমাণ করতে বলছি কোনো বিজোড় সংখ্যার পূর্ণ বর্গ একটি বিজোড় সংখ্যা। আমরা বিজোড় সংখ্যাকে ধরে নিলাম n, তাহলে বিজোড় সংখ্যা দেখো সবসময় 2x - 1 একটা বিজোড় সংখ্যা সর্বদাই। n একটা বিজোড় সংখ্যা ধরে নিলাম, অতএব n = 2x - 1, যেখানে x পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। x এর মান তুমি এখানে বসাও, x এর মান যদি 2 বসাও, তাহলে 1 বসাও, তাহলে 2 × 1, 2 - 1, তাহলে 1 বিজোড় সংখ্যা। x এর মান যদি 2 বসাও, তাহলে 4 - 1, 3 বিজোড় সংখ্যা। x এর মান যদি 3 বসাও, 3 × 6 - 1, 5 বিজোড় সংখ্যা। x এর মান যদি 5 বসাই, 5 × 10, 10 - 1, 9 বিজোড় সংখ্যা। x এর মান যদি 50 বসাই, 50 × 100 - 1, 99 বিজোড় সংখ্যা। তার মানে 2x - 1 সর্বদা একটা বিজোড় সংখ্যা, x যদি স্বাভাবিক সংখ্যা হয় বা পূর্ণ সংখ্যা হয়। x এর মান স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা হলেই 2x - 1 সর্বদাই বিজোড় সংখ্যা। এখন বলছে এটার বর্গ, তাহলে আমরা এটাকে যদি বর্গ করে দেই, n² 2x - 1 হোল স্কোয়ার, উভয় পক্ষ বর্গ করে দিচ্ছি। আমাদের প্রমাণ করতে বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, বর্গ করে দিলাম। এখন এইদিকে হোল স্কোয়ারের সূত্র আসে 2x - 1 হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র a² - 2ab + b²,
এটা ক্যালকুলেশন করলে আসে 4x² মাইনাস 4x প্লাস 1। এখন দেখো এই প্রথম দুইটা থেকে আমরা 4x কমন নিতে পারি, কমন গেল 4x থাকে, এখানে থাকে x, এখানে থাকে 1, তাহলে 4x ইন্টু এক্স মাইনাস 1। এখন তোমরা খেয়াল করো x এর মান যদি 1 ধরি, তাহলে x মাইনাস 1 0 হবে আর x 1 হবে। x এর মান যদি আমরা 2 ধরি, x মান 2 হবে, x মাইনাস 1 1 হবে, অর্থাৎ ক্রমিক সংখ্যা। এছাড়াও তোমরা লিখতে পারো 4x ইন্টু এক্স মাইনাস 1। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, কারণ কি এটা জোড় সংখ্যা। 4 যেহেতু গুণ আছে, 4-এর 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে টোটাল সংখ্যাকেও 2 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এটা একটা জোড় সংখ্যা। তাহলে আমরা জানি জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় সংখ্যা কোনগুলা? 3, 5, 7। দেখো এর আগে প্রত্যেকটা একটা জোড় সংখ্যা আছে, 2 জোড় সংখ্যা, 2 এর পরে আছে কি 3, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়। তাহলে যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা বিজোড় সংখ্যা হবে। তাহলে 4x ইন্টু এক্স মাইনাস 1 এইটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে 4x ইন্টু এক্স মাইনাস 1 এর সাথে আমরা এই প্লাস 1 করলাম, অর্থাৎ 1 যোগ করলাম, তাহলে অবশ্যই এটা বিজোড় সংখ্যা হবে। তাহলে তো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এন স্কোয়ার, এন ছিল কি? এন ছিল বিজোড় সংখ্যা, তাহলে এন স্কোয়ার হলো বিজোড় সংখ্যার বর্গ সংখ্যা। অতএব সকল বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এরপর খ নম্বরটা আমরা করলাম না, আমরা একটু অন্য অঙ্কে চলে যাই। আবৃত খ নম্বরটা তোমরা নিজেরা করবা, তোমাদের জন্য HW থাকলো। এবার আমরা দেখি কিছু ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ কিভাবে রূপান্তরিত করব। আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক কোনটা? যেটা যে পৌনঃপুনিক থাকে, পৌনঃপুনিক থাকলে সেটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলো নিয়ে আমি আবৃত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো নিয়ে প্রথম ক্লাসে, প্রথম যে ভিডিওটা আছে এই চ্যাপ্টারের, সেই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই এই বেসিক সম্বন্ধে জানতে পারবা। আমি এখানে আর আলোচনা করলাম না। পৌনঃপুনিক সম্মিলিত যে পদগুলো আছে, সংখ্যাটা আছে, সেটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে লব কি হবে? আবৃত যে দশমিক ভগ্নাংশ আছে সেটার দশমিক বিন্দু বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা, সেটা পুরোটা লিখব, এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল, অর্থাৎ যে কটার উপর পৌনঃপুনিক আছে সেইটা বিয়োগ করব। টোটাল আমরা দশমিক বিন্দু বাদ দিয়ে সব সংখ্যাটা প্রথম লিখব, তারপর অনাবৃত সংখ্যা দিয়ে বিয়োগ করব। এটা হবে লব। আর হর হবে দশমিক বিন্দুর পরে আবৃত্তির অংশ যতগুলো অঙ্ক আছে, যে কটা পৌনঃপুনিক আছে সেই কটা 9 হবে, আর পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা আছে সেই কটা 0 হবে। বুঝতে কষ্ট হচ্ছে না? তাহলে আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবা। এইটাকে 45.23 পৌনঃপুনিক 46, এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে। এখানে তোমাদের আর একটু জানতে হবে। দেখো এখানে পৌনঃপুনিক দেওয়া আছে 3 আর 6 এর উপর। এর মানে হলো প্রথম সংখ্যা হলো 3 আর এর মাঝে 4 আছে, 6 আছে। 4 এর উপর পৌনঃপুনিক দেওয়া লাগে না। এর মানে প্রথম যেখান থেকে শুরু আর শেষ, এর মাঝে যতগুলো সংখ্যা আছে, এই অঙ্ক আছে, সব অঙ্কের উপরই পৌনঃপুনিক আছে। তার মানে 3, 4, 6 পৌনঃপুনিক। 3-এর উপরও পৌনঃপুনিক আছে, 4-এর উপরও পৌনঃপুনিক আছে, 6-এর উপরও পৌনঃপুনিক আছে। এখন দেখো আমরা মিলাই। এটাকে আমরা কি বলছিলাম? প্রথমে দশমিক বিন্দু বাদ দিয়ে সব সংখ্যাটা লিখবো। এই দশমিক বাদ দিলাম, পৌনঃপুনিক বাদ দিলাম, দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে পুরোটা লিখবো। 4, 5, 2, 3, 6, 4, 6, 4, 5, 2, 3, 4, 6। এরপর বলছিলাম এখান থেকে অনাবৃত্ত অংশ যেটা আছে সেটু বিয়োগ করবো। অনাবৃত্ত আছে কোনটা? আবৃত আছে কোনটা? পৌনঃপুনিকটা হলো আবৃত, অনাবৃত হলো 4, 5, 2, 4, 5, 2 অনাবৃত, এটা বিয়োগ করব। বুঝতে পারছো অবশ্যই। প্রথমে কি বলছি আরেকবার দেখো। প্রথমে যে সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে সেইখানে পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়া যা আছে সব বসাই দিলাম 4, 5, 2, 3, 4, 6। এরপর কি করব? যেই কটার উপর পৌনঃপুনিক নাই ওই সংখ্যাগুলো লিখবো দশমিক বাদ দিয়া। তাহলে পৌনঃপুনিক নাই 4, 5, 2 এর উপর 4, 5, 2।
এরপর নিচে হর কি ছিল, দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো 9 হবে, অর্থাৎ যেই কয়টা পৌনপুনিক আছে সেই কয়টা 9 হবে। পৌনপুনিক আছে কিসের উপর, 3, 4, 6, তিনটার উপর পৌনপুনিক, তাহলে 3 3টা 9, তিনটে হবে 9, এবং দশমিক সংখ্যার পরে যেই কয়টার উপর পৌনপুনিক থাকবে না সেই কয়টা হবে 0। দশমিকের পরে পৌনপুনিক নাই 2 এর উপরে, তাহলে একটা সংখ্যার উপর পৌনপুনিক নাই, তাহলে একটা 0। আবার বুঝো, দশমিকের পরে যে কয়টা পৌনপুনিক সেই কয়টা 9, দশমিকের পরে যে কয়টা পৌনপুনিক নাই সেই কয়টা 0। দশমিকের পরে পৌনপুনিক আছে 3টা, 3টা 9, একটার উপর পৌনপুনিক নাই, একটা 0। এখন জাস্ট তোমরা যোগ বিয়োগ করবা, বিয়োগ করে কাটাকাটি করবা। বিয়োগ করে দিলাম, বিয়োগ করার পর কাটাকাটি করতে পারলে কাটাকাটি করে নেবে। এরপর সাধারণ ভগ্নাংশ তোমরা ওই ভাগ করে, এটা ভাগ করে দেখাই দিতে পারো, সমস্ত নিয়ে দিতে পারো, সমস্ত করবা। এটা আবার ক্যালকুলেটারে চাপ দিলে কিন্তু আবার দশমিকে ওই এই রেজাল্টটাই এসে পড়বে, 45.2346 3 পৌনপুনিক 6 পৌনপুনিক, এটাই আসবে। তোমরা ওই দিকে যাবে না, আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, সাধারণ ভগ্নাংশ এটা, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে তোমরা আশা করি সাধারণ ভগ্নাংশে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। এইখানে এরকম আর যতগুলো অঙ্ক আছে তোমরা করে নিবা, এরকম আর অঙ্ক আমি করলাম না। এরপর সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার এরপর আমরা একটু যোগ করব, পৌনপুনিকের যোগ কিভাবে করা যায়। তোমাদের বই এরকম 3টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করব, এর মধ্যে শেষের অঙ্কটা করি, অথবা শেষেরটাই করি। এখানে তোমাদের 14 নম্বরে আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, ওইটা আমি করলাম না, কি জন্য, 15 নম্বর করতে গেলেই 14 নম্বর করতে হবে। তাহলে আমাদের যোগ অথবা বিয়োগ করতে বললে, পৌনপুনিকের যোগ অথবা বিয়োগ করতে বললে যেই কয়টা যোগ বিয়োগ করতে বলবে সেই সংখ্যাগুলোকে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। স্যার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হলো সবগুলা পৌনপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা সমান হবে, পৌনপুনিক সহ সবগুলোর সংখ্যা সমান হবে। অর্থাৎ প্রথমটায় দেখো, পৌনপুনিক সবগুলারই পৌনপুনিক এই দশমিকের আগে একটা সংখ্যা, এটা ঠিক আছে। প্রথমটায় আছে 3টা সংখ্যা, পরেরটা আছে 2টা, পরেরটা আছে 3টা, তাহলে ঠিক নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই প্রথমটা আবার আছে দশমিক ছাড়া 2টা, এইটা একটাও নাই, এইটা একটাও নাই, তাহলে আমাদের সব রকম একই রকম করতে হবে, সবগুলোর দশমিকের পরে 2টা সংখ্যা নিতে হবে। আর সর্বোচ্চ কত আছে, 3টে আছে, এই তাহলে সবগুলোর শেষে পৌনপুনিক 3টা বা 4টা বা 6টা একই রকম থাকতে হবে। এটা করার নিয়মটা হলো কি, আগে দেখবা অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা আছে, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা আছে, আর আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে। আচ্ছা দেখো, এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কত, অনাবৃত্ত হলো এইটা আছে 2টা, এইটা নাই, এইটা নাই, তাহলে সর্বোচ্চ 2টা। এটা মনে রাখবা, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে ওই যেই দশমিক ভগ্নাংশগুলো, যে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সদৃশ্য করব সেইগুলোর মধ্যে সবচেয়ে বেশি কয়টা অনাবৃত্ত আছে, সবচেয়ে বেশি অনাবৃত্ত আছে 2টা, এই প্রথমটাই 2টা, তাহলে অনাবৃত্ত অঙ্ক হবে 2। এবার আসো আবৃত সংখ্যা, আবৃত কোনগুলো, পৌনপুনিক যেগুলো আছে, পৌনপুনিক যেগুলো আছে সেটা করার নিয়ম হলো, প্রথমটায় আছে একটা, পরেরটায় 2টা, পরেরটায় 3টা, তাহলে আমরা 1 2 3 এগুলোর লসাগু করব। তাহলে 1 2 3 এর লসাগু হলো 6, তাহলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 6টা। আবার বুঝো, আবৃত সংখ্যা সবচেয়ে বেশি যেটা, অনাবৃত হবে ওই অঙ্কগুলার লসাগুর সমান। অনাবৃত প্রথমটা আছে একটা, পরেরটা আছে 2টা, পরেরটা আছে 3টা, তাহলে 1 2 3 এর লসাগু হলো 6, তাহলে এই আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টা, অঙ্ক সংখ্যা 6টা। তাহলে দেখো, এখন আমরা প্রথমটাকে কিভাবে লিখতে পারি, 2টা তো আবৃত দিব, অনাবৃত্ত 2টা, 0.00 2টা হয়ে গেল। এখন এই আবৃত্ত অঙ্ক বলছি 6টা, এখানে আছে একটা, তাহলে পৌনপুনিক যেহেতু 6-এর উপর, তাহলে 6 বারবার আসবে, তাহলে 6 বারবার 1 2 3 4 5 6, এই পর্যন্ত তোমরা যখন সদৃশ আবৃত্ত করবে এই পর্যন্ত লিখবো, পরেরটা লিখবো না। কিন্তু যোগ করার ক্ষেত্রে, যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে পরে আরো 2টা সংখ্যা, কমপক্ষে 2টা সংখ্যা লিখবো, আরো 2টা সংখ্যা লিখবো, তাহলে 6 6। এর পরেরটা দেখো 9 2, এখানে কিন্তু দশমিকের পরে অনাবৃত্ত অংশ নাই, অনাবৃত্ত অঙ্ক নাই, কিন্তু আমাদের অনাবৃত্ত 2টা করতে বলছে, তাহলে এখানে নাই, তাহলে কিভাবে দিব, দশমিকের পর 2টা শূন্য দিব, 2টা শূন্য দিতে পারো, না এখানে অনাবৃত্ত নাই,
তাহলে এখানে অনাবৃত্ত করতে হবে। তাহলে আমরা কি করব, অনাবৃত্তির জন্য 2টা আসবে 9 2 তো বারবার আসবে, আর আবৃত্তির জন্য আসবে 6টা। তাহলে আমরা লিখবো মোট 8টা। এখানে অনাবৃত্ত হলো 2টা আর আবৃত্ত হলো 6টা, মোট 8টা। তাহলে 9 2 9 2 9 2 9 2 9 2 9 2, এভাবে 8টা সংখ্যা লিখলাম। পরে আরো 2টা লিখবো, পৌনপুনিক দিব কোথায়, 6টায়। একই রকম এখন দেখো লাস্টে হলো 0.0134, 1-এর উপর পৌনপুনিক, 4-এর উপর পৌনপুনিক, এর মানে হলো 1 3 4 সবগুলোর উপরে পৌনপুনিক। আমাদের এখানে বলছিলাম অনাবৃত্ত অঙ্ক হবে 0, এই 2টা অনাবৃত্ত অঙ্ক 2টা, কিন্তু এখানে আছে 1টা। তাহলে এটার জন্য আর একটা 1 লাগবে, আর এখানে আসবে 3টা, এই 6টা, এই আবৃত অঙ্ক হলো 6টা। তাহলে 6-এর 1 7, তাহলে আমরা কি লিখবো, 0 1 3 4 1 3 4 1। দেখো 0 1 3 4 1 3 4 1 পর্যন্ত লিখলেই আমাদের 7টা সংখ্যা হয়ে যায়, 7টা অঙ্ক হয়ে যায়। তাহলে শেষের 6টা হলো পৌনপুনিক। আমাদের যেহেতু অনাবৃত্ত আবৃত্ত অঙ্ক সংখ্যা 6টা, তাহলে এই 6টা হলো পৌনপুনিক, আর বাকিটা পৌনপুনিক ছাড়া। এরপর জাস্ট তোমরা একটু যোগ করে নাও, যোগ করলে যা আসে রেজাল্ট। দেখো এইখানে যে আমরা কেন নিলাম বাকি 2টা অঙ্ক যোগ করার ক্ষেত্রে, কারণ দেখো এই 0.006 এটা তো শুধু 6 পর্যন্তই নয়, 6 তো অসংখ্য 6, আমরা মাত্র 6টা লিখছি, আরও তো আছে। এই জন্য এর পরে 6 অঙ্ক পর্যন্ত করলাম, এর পরে যে আরও আছে সেটার যোগফলটা দেখতে হবে। দেখো 6-এর 2 8, 8 4 12, 12-এর 2 2 হাতে 1, 6-এর 1 7, 9 7 16, 16 আর 3 19, 19-এর 9 হাতে 1, এই যে হাতে 1 রইল, এই 1 এইখানে যোগ করা হলো। এখন যদি এই শেষের 2টা অঙ্ক না লিখতাম, তাহলে কিন্তু আমাদের হাতে 1 থাকতো না, তখন এইখানে রেজাল্ট কিন্তু আমাদের মিলতো না, সঠিক রেজাল্টটা হতে না। এরপর জাস্ট তোমরা বাকিটুকু যোগ করে দিবা, যোগ করে দিলেই হয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। এরপর তোমাদের বিশেষ হলো আজকে যে একটা কুইজ থাকবে। আগের কুইজটা তোমরা পারছো কিনা আমাকে দেও নেই, কমেন্টস করে জানাও নাই। যদি না পারো, তাহলে যদি তোমরা কমেন্টস করে জানাও যে ওটার অ্যান্সার আমি দিয়ে দিই, তাহলে আমি ওটা ভিডিওতে করে দিব। কিন্তু তোমরা যেহেতু কোনো কমেন্টস করো নাই, তাহলে আমি এটা এখন পর্যন্ত করব না। যখন কমেন্টস আসবে তখন ওই কুইজটা করব। দেখে আজকে একটা কুইজ দিই তোমাদের, আইকিউ টেস্ট। 6টি মুরগি, এই 3টি মুরগি ও 3টি হাঁস 3 দিনে 6টি ডিম পারে। আবার বোঝো, 3টি মুরগি এবং 3টি হাঁস 3 দিনে 6টি ডিম পারে। এই একই হিসাবে 6টা মুরগি 6টা হাঁস 6 দিনে কয়টা ডিম পারবে? যাদের ব্রেন ভালো, এটা বেশি আইকিউ, এটা তোমাদের পরবর্তীতে এইসব আইকিউতে অংশগ্রহণ করো সবাই, তোমাদের মেধার বিকাশ হবে। পরবর্তীতে এগুলো অনেক প্রয়োজন হবে, যখন তোমরা চাকরি জীবনে যাবা, তো তখন যে ইন্টারভিউগুলো লাগবে, তখন এরকম অঙ্কগুলো আসে। তোমরা এটা বাসায় চেষ্টা করবা সবাই। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।